শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 111 সরকারের সময় দীর্ঘ 11 মাস কারাভোগের পর এই দিনে মুক্তি পান তিনি। আওয়ামী লীগ নেতাদের কাছে গণতন্ত্রের মুক্তি দিবস। সাধারণ মানুষের নয়, আমলাদের সুযোগ সুবিধা নিশ্চিতের বাজেট, বলছেন অর্থনীতিবিদরা। ঋণখেলাপিরাই অর্থনীতি উদ্ধারের চেষ্টায়, অভিযোগ সিপিডির। হারিস জোসেফের এনআইডি জালিয়াতি অনুসন্ধানে ইসির কমিটি, পাসপোর্ট নিয়ে তদন্তে দুদক। বেনজিরের দুর্নীতি তদন্তের সময়ক্ষেপণের কথা স্বীকার দুদক চেয়ারম্যানের। তারেককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতির প্রশ্ন, ক্ষোভ ওবায়দুল কাদেরের। ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 111 সরকারের সময় দীর্ঘ 11 মাস কারাভোগের পর আজকের দিনে মুক্তি পান তিনি। আওয়ামী লীগ নেতাদের কাছে শেখ হাসিনার কারামুক্তির দিনটি গণতন্ত্রের মুক্তি দিবস। তাইমুর রশিদের রিপোর্ট। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সে সময় কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে 2018 সালের 11 জুন মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকেই দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতে সাজানো মামলায় শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল 111-এর কুশীলবরা, এমন অভিযোগ আওয়ামী লীগের। মুক্তির পরে 2008 সালের 29শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সহ মহাজোট সরকার গঠন হয়। এরপর টানা 4 বার জনগণের বিপুল ম্যান্ডেটে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বঙ্গবন্ধু কন্যা। যে কোনো সংকটে বাবার মতোই দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কখনো মাথা নত না করার প্রত্যয় শেখ হাসিনার। এই ব্যথা বেদনা সব সহ্য করেই আমাকে চলতে হয়েছে শুধু একটা লক্ষ্য সামনে নিয়ে, সেটা হলো এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। আমি কখনো কারো কাছে ওই মাথা নত হওয়া বা নত জানো সেটা না, কারো কাছে জীবন ভিক্ষা চাওয়া না, আমি সেটা করি নাই। প্রতি বছরই নানা আয়োজনে দলীয় সভাপতির কারামুক্তি দিবস পালন করে আওয়ামী লীগ। মেধা, বিচক্ষণতা, দূরদর্শিতা ও কৌশলী রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব নেতা। ভাত, ভোট ও মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের পথ ধরেই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের প্রত্যাশা মানুষের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। 3 দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার সন্ধ্যা 7:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 4:45 নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশন থেকে রওনা দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জয়দীপ মজুমদার, বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী একান্ত বৈঠক করেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, দেশে বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় বাজেটে আয় ব্যয়ের হিসাব মেলানো অসম্ভব। বাজেট ঋণের ফাঁদে পড়তে পারে বলেও শঙ্কা তার। সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের মতে কঠিন সময়েও বাজেটে সাধারণ মানুষের কথা না ভেবে নিশ্চিত করা হয়েছে আমলাদের সুযোগ সুবিধা। বাজেট নিয়ে সম্পাদক পরিষদ নোয়াবের সেমিনারে সোমবার তারা এসব কথা বলেন। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। দেশের বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি রিজার্ভ বাড়ানোর বড় চ্যালেঞ্জের মধ্যে 6 জুন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট নিয়ে আনুষ্ঠানিক নিজেদের অবস্থান ব্যাখ্যা দিয়েছে সরকার।
এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও পর্যালোচনা। রাজধানীতে সোমবার নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন নবের আলোচনায়ও উঠে আসে বর্ণ অর্থনীতিবিদদের নানা মতামত। অর্থনীতির যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে বাজেট ব্যবস্থাপনার যে কোনো বিকল্পই সুখকর হবে না। যে পরিমাণ নতুন দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে, ইতিমধ্যে পুঞ্জীভূত ঋণের সুদের পরিমাণ তার অর্ধেক। কাজেই এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বাজেটও, আমরা পুরো দেশকে দেউলিয়া হওয়ার কথা বলি, কিন্তু বাজেটও যে একটা ঋণের ফাঁদে পড়তে পারে সেটা সম্ভব, এবং সেটা একটা অসম্ভব সংকেত এখনই দেখা যাচ্ছে। বাস্তবতা চিন্তা করে বাজেট প্রণয়ন করা হয়নি বলেও মনে করেন অর্থনীতিবিদরা। যেটা শুনেছেন সেটা হচ্ছে যে কালো টাকা সাদা করার 15% বনাম 30% সৎ করদাতা, এই অত্যন্ত অনৈতিক একটা যে পদক্ষেপ, সেখানেও আমরা সেই ইয়েটা দেখতে পাই যে আপনার সোনার যে অলিগার্কদের কথা, এই যে একটা অনেক বোঝালি, আমি বলবো যে এই যে ম্যাথমেটিক্যাল একটা এক্সারসাইজ করার চেষ্টা, এবং এই চেষ্টাটা কিভাবে করা হয়েছে আপনারা যদি দেখেন খুব সূক্ষ্মভাবে, যে IMF এর যে শর্তগুলি সেটার সাথে মিল রেখেই কিন্তু করা হয়েছে, ওখানে যোগ বিয়োগ করে একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটার সাথে কোনো ধরনের অর্থনৈতিক বাস্তবতার কোনো চিন্তা করা হয়নি। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বাজেট ডেফিসিট ব্যাংক থেকে উঠতে পারে, আরে ব্যাংক তো এমনি তো মহামারী অবস্থা, এখানে জবাবদিহিতা নাই, মনিটরিং নাই, এবং যারা সরকারি কর্মচারীরা রুটিন জব করে। একটা ইনক্রিমেন্টাল বাজেটের সুবিধা হলো কাজ চাকরি করি আর না করি বেতন পাবো, চেয়ারের মধ্যে তোয়ালে ঝুলিয়ে সকালবেলা চলে যায় আর পুঁজিবাজারে দৌড়াদৌড়ি করে স্টক মার্কেট যায়, এই তবে বেতনই পাবো, বেতন বাড়বে। যে সরকার প্রশাসনিক ব্যয়, আমাদের রাজস্বের 42% চলে যাচ্ছে প্রশাসনিক ব্যয় শুধুমাত্র, এটা কি আমাদের জন্য অ্যাফোর্ডেবল? এই বাজেট, এই সরকারের যে কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, তার জন্য কি আমরা রাজস্বের 42% ব্যয় করব? আমাদের কি পাট মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয় এগুলো দরকার আছে? আপনারাই তো রপ্তানি করেন গার্মেন্টস, আপনাদের বস্ত্র মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় না। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থা বলে মন্তব্য করেন বক্তারা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন বাজেট শুভঙ্করের ফাঁকিতে ভরপুর ফাঁকা বুলির বাজেট। তার অভিযোগ, ব্যাংকিং খাতকে খাদের কিনারে নিয়ে যাওয়া ঋণখেলাপি ও কর ফাঁকির পথ প্রদর্শকরা রাষ্ট্র ক্ষমতায় শক্তিশালী পদে থেকে অর্থনীতি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। দুর্নীতি সহায়ক বাজেটকে বেনজির মন্তব্য করে সিবিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নির্বাচনী ইশতেহারের বড় বরখেলাপ। জিয়াউল হক সবুজের রিপোর্ট। জাতীয় বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি বিষয়ে সোমবার মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই আলোচনায় বিশেষজ্ঞরা জানান, প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় দেয়া বরাদ্দ খুবই কম। বাজেটে পরিতৃপ্তির ঢেকুর থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিক নির্দেশনা নেই। উল্টো ঋণ নিয়ে ঋণ পরিশোধের চাপ দিন দিন বাড়ছে। 22-23 অর্থ বছর আমরা দেখেছি, আমরা বিদেশি ঋণ শোধ করার জন্য আমাদের যে রাজস্ব আহরণ আছে এটা যথেষ্ট কুলায় নাই। আমরা প্রায় 25,000 কোটি টাকা আমরা ঋণ করে ঋণ ফেরত দিয়েছি। অন্য আলোচকরাও বলেন, ঋণের জন্য ব্যাংক নির্ভরতায় হোঁচট খাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। হুন্ডি এবং অর্থ পাচার নিয়ন্ত্রণের দিক নির্দেশনা না থাকায় বাজেটে উৎসাহিত হবে কালো টাকার মালিকরা। এনপিএল এর একটা বড় অংশ প্রভাব খাটিয়ে, যেটা আসলে এনপিএল বলা যায় নাকি আমি শিওর না, এটা আসলে লুট হয়ে গেছে এই টাকাটা। তো এই জায়গাটা বন্ধ করার জন্য পলিটিক্যাল গভর্নেন্স, ব্যাংকিং গভর্নেন্স, টেকনিক্যাল সলিউশন, তার কোনো কিছুই আমরা দেখিনি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবিত বাজেট দুর্নীতি সহায়ক। বাজেটে জনগণের টাকায় জনগণকে বঞ্চিত করা হয়েছে। একটি উচ্চাভিলাষী ফাঁকা বুলির বাজেট, এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট, সংবিধান প্রতিপন্থী বাজেট। এখানে শুভঙ্করের ফাঁকিতে ভরপুর একটা বাজেট। ব্যাংকিং খাতে মানে যে খাদের কিনারায়, তার জন্য দায়ী যারা, বাংলাদেশে ঋণ খেলাপির পথ প্রদর্শক, বাংলাদেশে ব্যাংক জালিয়াতি লুটপাটের পথ প্রদর্শক,
বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম খোদ শক্তিশালী পক্ষ। তারাই নির্ধারণ করে দেয় ব্যাংকিং খাত কিভাবে উদ্ধার করা যাবে। সিপিডির অন্য গবেষকরাও বলেন প্রস্তাবিত বাজেট নির্বাচনী ইশতেহারের সঙ্গে বৈষম্যমূলক। সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরি বাটপাড়ি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না, এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরোধী, এটা তো হতে পারে না। বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ, তার নাম পাল্টে হয়েছেন মোহাম্মদ হাসান, আর তোফায়েল আহমেদ জোসেফ হয়েছেন তানবির আহমেদ তানজিল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনের জন্য সেনাপ্রধান ভাই আজিজ আহমেদ সুপারিশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। মিথ্যা তথ্য দিয়ে হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগ তদন্তে কমিটি করার কথাও জানালেন সিসি। এনআইডি জালিয়াতিতে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ডাটা এন্ট্রি অপারেটরদের দায় থাকতে পারেন বলেও দাবি তার। যিনি এনআইডি পাসটা করছেন উনি অপরাধ করছেন, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে এই অপরাধ করার সুযোগটা সে পেয়েছে। কিন্তু তিনি যে নির্মল ব্যক্তিত্ব, আমরা তো সেটা বলছি না, কোনো সাফাই করি না। তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি। আরও কোন যেমন আবার কিছুদিন বলল যে বঙ্গবন্ধুর মোসলেউদ্দিনের ছেলেরা করেছে, এগুলো হঠাৎ করে 20-25 বছর পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছে। হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে কাজী হাবিবুল আওয়াল তার মেয়াদকালে জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের পাশাপাশি সংকট নিরসনে আবারও সংলাপের উপর জোর দেন তিনি। এনআইডি যদি চলে যায় সেটা নিয়ে আমাদের কোনো, চলে গেলে অবশ্যই চলে যাবে, আইন হয়েছে, এটা রাষ্ট্রের ব্যাপার, সংসদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু যদি কালকে আইন করে বলা হয় নির্বাচনের দায়িত্বটা হোম মিনিস্ট্রিতে চলে যাবে, তাহলে পরশুই আমি পদত্যাগ করব। কারণ নির্বাচনের দায়িত্ব যদি সংসদ আইন করেও বলে না এখন থেকে নির্বাচনের দায়িত্বটা পালন করবে হোম মিনিস্ট্রি, সেটা তো আমি মানব না। তাহলে তারপর পরক্ষণেই আমাকে দায়িত্ব থেকে ইস্তফা দিতে হবে। এ সময় সিসি জানান, উপজেলা নির্বাচনে 36.45% ভোট পড়েছে। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে এবার হয়নি, স্থানীয়ভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়েছে, যদিও আড়ালে অন্তরালে আবডালে দলীয় প্রভাব বা চরিত্র স্পষ্ট ছিল। ধন্যবাদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কমিশনার বিদেশে থাকায় সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি তদন্তে সময়ক্ষেপণ হয়েছে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। বলেন, একদিনের ছুটির মাঝেই ব্যাংক থেকে টাকা তুলে নেন বেনজির। জিজ্ঞাসাবাদের সময় বাড়াতে তিনি অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে দুদকে আবেদন করেছেন বলছেন সংস্থাটির চেয়ারম্যান। এদিকে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমেছে দুদক। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কিছুটা উত্তেজিত হয়ে যান দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। আপনারা এটা খোঁচাইতেই থাকবেন। দুই বাহিনীর প্রধানদের অঢেল সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনের পর কিছুটা নড়েচড়ে বসে দুদক। তবে দুদকের ডাকে হাজিরা দেননি সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের 3 সদস্য। তাদের পরবর্তী জিজ্ঞাসাবাদের তারিখ দিয়েছে দুদক। কে আবেদন করেছেন বেনজির পরিবারের হয়ে তা নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও নীরব দর্শক বনে যায় দুদক। এ বিষয়ে অবশেষে মুখ খুললেন সংস্থাটির প্রধান। আবেদন আমাদের গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম পরিচয় আমরা জানি না। কোন আইনে দুদক এমন সিদ্ধান্ত নেয় জানতে চাওয়ায় ক্ষেপে যান দুদক চেয়ারম্যান। পরে জানান, দুদকের কমিশনার দেশের বাইরে থাকায় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে সময়ক্ষেপণ হয়েছে। কমিশনার তদন্ত মহোদয় চিকিৎসার জন্য ভারতে ছিলেন। এপ্রিলের 6 তারিখে উনি গেছেন দেশে। আমরা 3 জন একত্রিত হইতে পারি নাই। উনি আসছেন 17 তারিখ দিবাগত রাতে, যেটা 18 তারিখ পরে
18 তারিখ আমরা তিনজন একত্র হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাঝখানে 22 মে বোধহয় বন্ধ ছিল, মাঝখানে একদিন গ্যাপ ছিল, পরদিনই আমরা ফ্রিজ করেছি। আর আপনারা বলেন তার টাকা দুদক তার টাকা উঠাই দেওয়ার সুযোগ করে দিছে, তারপরে লোক দেখানো এটা ফ্রিজ করেছে। এদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদের খোঁজ নয়, তার দুই ভাই হারিস জোসেফের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানেও নেমেছে দুদক। তার দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে, এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর দুই হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে, সেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা গণমাধ্যমে না আসায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, প্রতিষ্ঠা বার্ষিকীর ইস্যুতে ব্রিফিংয়ে শুধু বেনজির ও আজিজের দুর্নীতির কথাগুলোই প্রাধান্য পায়। দলের হীরক জয়ন্তী উপলক্ষে ধানমন্ডিতে সভা শেষে সোমবার দুপুরে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। জানান, প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ, সেখানে কে প্রতিপক্ষ তা বিবেচ্য বিষয় নয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলার সংসদ সদস্য এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কর্মসূচির খবর গণমাধ্যমে যথাযথ আসছে না বলে মনে করেন তিনি। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না, বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললেই ও দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দলের হীরক জয়ন্তী সারা দেশে উদযাপিত হবে। 23 জুন বঙ্গবন্ধু ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন তিনি। আমাদের 21 তারিখে র্যালি থাকবে 3টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর 23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা। এরপর আমরা বিকেলে 3টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান। বিদেশি যারা কূটনীতিক আছেন বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। দেশে ফিরে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। উত্তর দক্ষিণ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করছে ক্ষমতাসীনরা। তিনি বলেন, ভারতে যেভাবে জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারে, বাংলাদেশে তেমনটাই চায় বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী কৃষক দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিল তারা এখন আর নেই। এখন আওয়ামী লীগ লুটেরাদের দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। তো এই যে দেখুন, একজন আওয়ামী লীগের নেতা, তার উপলব্ধিটা এই হয়েছে যার জন্য সে রাজনীতি থেকে চলে গেছে। এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে।
ভারতের নতুন সরকারের কাছে প্রত্যাশার বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষ কিন্তু 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, নতজানু হওয়ায় সীমান্ত হত্যা, পানি সমস্যার সমাধান করতে পারছে না ক্ষমতাসীনরা। যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনে ভয় পায় না, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহির উদ্দিন তুহিনের মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ঢাকা সংসদীয় আসন 6-এর ছাত্রদলের সাবেক নেতারা। হাতে হাত রেখে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, হাইকোর্ট জামিন দেওয়ার পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এসব জেল জুলুমে নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এ সরকারকে দিয়ে অর্থনৈতিক সহ কোনো সংকটেরই সমাধান হবে না, তাই অবিলম্বে পদত্যাগ করে বেগম জিয়াকে মুক্তি দিয়ে আলোচনায় বসে সংকটের সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ইশরাক হোসেনকে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও নিম্ন আদালত তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। তবে এই সমস্ত জেল জুলুমে বিএনপির নেতা কর্মীরা ভয় পায় না, সবাই এখন অভ্যস্ত হয়ে গেছে। আমরা এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে যে আন্দোলন শুরু হয়েছে, আসুন এই আন্দোলন দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, গণতন্ত্রকে ফিরে আনি, মানুষের ভোটের অধিকার ফিরে আনি, তাহলে এই দেশের সমস্যার সমাধান হবে। এর আগে কোনো সমস্যার সমাধান হবে না। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 1-11 সরকারের সময় দীর্ঘ 11 মাস কারাভোগের পর এই দিনে মুক্তি পান তিনি। আওয়ামী লীগ নেতাদের কাছে গণতন্ত্রের মুক্তি দিবস। সাধারণ মানুষের নয়, আমলাদের সুযোগ সুবিধা নিশ্চিতের বাজেট বলছেন অর্থনীতিবিদরা। ঋণখেলাপিরাই অর্থনীতি উদ্ধারের চেষ্টায় অভিযোগ সিপিডির। হারিস জোসেফের এনআইডি জালিয়াতি অনুসন্ধানে ইসির কমিটি। পাসপোর্ট নিয়ে তদন্তে দুদক। বেনজিরের দুর্নীতি তদন্তে সময়ক্ষেপণের কথা স্বীকার দুদক চেয়ারম্যানের। তারেককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতির প্রশ্ন, ক্ষোভ ওবায়দুল কাদেরের। ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।